আসসালামু আলাইকুম। গত ৮ই মে ২০২৪ তারিখে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আলোচনা অনুষ্ঠান বাঁচিয়ে রাখি মানবতায় রেড ক্রিসেন্টের নবনিযুক্ত ব্যবস্থাপনা পর্ষদের সদস্য অ্যাডভোকেট সোহানা তাহমিনার বক্তব্য করছি যে প্রতিপাদ্যটি রাখা হয়েছে যে বাঁচিয়ে রাখি মানবতা, এই সমসাময়িক বিশ্বে বা বাংলাদেশের বাস্তবতায় আসলে এই বাঁচিয়ে রাখি মানবতা এই প্রতিপাদ্য দিয়ে কি বার্তা দিতে চাইছে রেড ক্রিসেন্ট? এখন কিন্তু আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, মানবতাটা এখানে একটা বিরাট বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। আমাদের চতুর্দিকে যে দুর্যোগগুলো, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগগুলো যেভাবে আমাদের আক্রমণ করছে, সেখানে মানবিকতা ছাড়া আসলে এগিয়ে আসাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে আমাদের জন্য। তো এই বাঁচিয়ে রাখি মানবতা, এবার যে প্রতিপাদ্য বিষয়টা আমরা এসেছে আমাদের কাছে, যে পরিমাণ আমরা বন্যার মধ্যে, তারপর ঘূর্ণিঝড়, ভূমিকম্প, লঞ্চ ডুবিটা আমাদের এখানে খুব বেশি পরিমাণে দেখা যায়। এই সব দুর্যোগের ক্ষেত্রে যে জিনিসগুলো মানে মানুষগুলো এগিয়ে আসাটা এখানে সবচেয়ে বড় প্রয়োজন। এবং এই মানবিকতার দিকটা ধরে রেড ক্রিসেন্টের যারা সদস্যরা আছে, বিশেষ করে আমি এখানে যুব রেড ক্রিসেন্টের বিরাট একটা ভূমিকার কথা বলতে চাই, যে কোনো দুর্যোগে যুব রেড ক্রিসেন্টরা সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং তারা অসহায় লোকদের পাশে থাকে। এর চেয়ে বড় মানবিকতা আর কি হইতে পারে? তার মানে সেই বার্তাটাকে আসলে আপনারা দিচ্ছেন যাতে করে সমাজের সবাই তার ভেতরে সেই মানবিকতার দর্শনটি ধারণ করে, একে অন্যের বিপদের সময় অন্তত আরেকটা জিনিসও পাশাপাশি বলি, এই যে মানবিকতার ব্যাপারটা, এটা শুধু সবগুলো সেক্টরের সাথে কিন্তু জড়িত। আপনি দেখেন যে কোনো একটা ভূমিকম্প হলো, ফায়ার সার্ভিসটা যেভাবে যাচ্ছে, পাশাপাশি রেড ক্রিসেন্টের, যুব রেড ক্রিসেন্টের ছেলেপেলেরা যারা পরিষদের সদস্য, তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে। এক একটা জেলা যেহেতু আমরা আছি, জেলার যে কোনো বিপদ আপদ তাদের এখন মেন্টাল সেট আপ হয়ে গেছে, রেড ক্রিসেন্ট আমাদের পাশে আছে। এটাই মনে হচ্ছে আমাদের সবচেয়ে, তার মানে এটা একটা আসলে স্থায়ী সামাজিক শক্তি হিসেবে আপনারা স্থানীয়ভাবে সংগঠিত হয়েছেন, এবং যেটি আমরা বলছি যে কোনো উন্নয়ন টেকসই হোক, আমার মনে হয় রেড ক্রিসেন্ট সেই জায়গায় একটা ভালো উদাহরণ হতে পারে। রানা প্লাজার ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে আমরা যদি বেলি রোডের অগ্নিকাণ্ডের কথা বলি, বা যে কোনো এর আগে যেগুলো পুরানো ঢাকায় হয়েছে, অন্যান্য সময় আমরা দেখি যে রেড ক্রিসেন্টের বিশেষ করে কর্মীরা নানা জায়গায় সেখানে অগ্নি নির্বাপনে সহায়তার কথা বলি, কিংবা মৃতদেহ শনাক্ত করা বা ক্ষতিগ্রস্ত, এই যে বিভিন্ন জায়গায় এই কার্যক্রমগুলো যে আপনারা করেন সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে, আপনাদের ইয়েটা কেমন থাকে সেখানে, গ্রহণযোগ্যতা, বিশেষ করে সরকারের কাছ থেকে সহযোগিতা, এবং আপনারা নিজেরা নিজেদেরকে অভ্যন্তরীণ ভাবে কিভাবে মূল্যায়ন করেন সরকারের সহযোগী হিসেবে? তো মজার ব্যাপার হচ্ছে, আমাদের পোশাকটা কিন্তু আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। আমরা যখনই কোনো কাজ করতে যাই, সরকারের যে কোনো সেক্টর থেকে কিন্তু আমাদের একটা সহযোগিতা হাত তারা বাড়িয়ে দেয়। আমরা এমন কোনো জায়গা পাইনি যে আমাদেরকে কোনো জায়গায় ওইভাবে আমরা সাহায্য পাইনি। আমরা যতটুকু চেয়েছি, দেখা যাচ্ছে সরকারের তরফ থেকে আমাদেরকে আরো বেশি সহযোগিতা করা উচিত, যতটুকু তাদের কাছে সহযোগিতা থাকে। আর বিশেষ করে রেড ক্রিসেন্ট এমন একটা মানে সাহায্যকারী সংস্থা, পুরোটাই মানবতা। আপনি মানবতা, আমরা যদি ধরুন বাংলাদেশের অভিজ্ঞতায় বলি, এমন অনেক সংগঠনকে দেখি যাদের ব্যবস্থাপনা নিয়ে, স্বচ্ছতা নিয়ে, জবাবদিহিতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। তো সেই জায়গায় এই আস্থা আপনারা কি করে অর্জন করলেন, যেটা আপনি বলছেন যখনই যেই সহযোগিতা চাইছি তখনই পাচ্ছি? আস্থা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, এটা কিন্তু একদিনে তৈরি হয় না। যখন কোনো দুর্যোগের মধ্যে দেখা যাচ্ছে যে একদম, বিশেষ করে যেহেতু আমি আগেই বলেছি, পোশাক কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্লাস পয়েন্ট। এই পোশাক নিয়ে আমাদের ছেলেরা মেয়েরা নেমে যাচ্ছে সহযোগিতা করার, তখন কিন্তু সরকার রাস্তাটা এমনি তৈরি হয়ে যায়, যে বিশ্বস্ততার যে জায়গাটা থাকে, যে তাদেরকে কোনো সহযোগিতা করলে তারা এটা নিজেরা ভোগ করবে, এরকম কিন্তু মন মানসিকতা থাকে না। তার মানে বারবার প্রমাণ করেছেন আপনারা শুরু থেকে সমর্থ হয়েছেন, এবং সেই জন্য আপনাদের পাশাপাশি আমরাও গর্ববোধ করি। আরেকটু বলি, আমাদের যখনই কোনো দুর্যোগ আসে, আমাদের ছেলেপেলেরা আমরা যখন মাঠে নেমে যাই, তখন কিন্তু আমাদের মন মানসিকতা সেই মানবিকতার মধ্যেই চলে আসে। নিজের স্বার্থ, অন্যান্য বিষয়গুলো সব সেই সময় আর আসে না। রানা প্লাজা কি ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা, ছেলে নেমে যাচ্ছে মাঠে, একবারও চিন্তা করে না যে এখানে আমার একটা বিপদ আসতে পারে। নৌকা ডুবি হচ্ছে, লাফ দিয়ে তারা যারা সাঁতার পারতেছে পানিতে নেমে যাচ্ছে, সে কি বেঁচে উঠতে পারবে কিনা? অনেক সময় পোশাক থাকে না, এরকম অবস্থা থাকে। তো মানবিক বোধটা আসলে অনেক বেশি জাগ্রত হয়ে। কিন্তু আমি আপনাদের একটা ব্লাড ব্যাংকও রয়েছে, এবং সেই ব্লাড ব্যাংকের কার্যক্রম সম্পর্কে খুব ছোট করে যদি বলেন, কত বা আমাদের জাতীয় চাহিদার কত আপনারা পূরণ করার চেষ্টা করছেন? ইনশাল্লাহ চেষ্টা আমাদের চলতেছে এখনো। আমরা 1981 সালে আপনার মোহাম্মদপুরে একটা রেড ক্রিসেন্ট
ব্লাড ব্যাংক দিয়ে আমাদের কার্যক্রম শুরু হয় এবং মোটামুটি এখন আমরা সারা বাংলাদেশে প্রায় 9টা ব্লাড ব্যাংক আমরা স্থাপন করতে পেরেছি এবং আরো কিছু আমাদের প্রসেসে অনগোয়িং প্রসেসের মধ্যে আছে যা আমরা চাচ্ছি 64টা জেলায় 64টা ব্লাড ব্যাংক হবে, যাতে যে কোনো সময় যে কেউ আমাদের এখান থেকে সহযোগিতা পেতে পারে। আর এটাও খুশির একটা ব্যাপার আছে যে আমাদের যে ব্লাডটা করা হচ্ছে এটা পিউরিফাই করে কিন্তু ব্যবহার করা হচ্ছে। 65,000 মতো আমরা সংগ্রহ করতে পেরেছি এবং 85,000-এর মতো আমাদের মানে রক্তদান কর্মসূচি চলছে এবং এটা আরেকটা খুব মানে আমি মনে করি এটা নিজস্ব ভাবে আমরা এগিয়ে এসেছি, যেভাবে আমরা কিছু মানে সিলেক্ট করি কার কি রক্তের গ্রুপ, বিশেষ করে এটা যখনই কারো রক্তের প্রয়োজন হয় তারা কিন্তু সেই ওই ব্লাড ব্যাংক থেকে কিছু ছেলেপেলেরা রেডি থাকে, যে ইভেন আমি নিজেও আমরা যারা রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত আছি শুধু দেখা যাচ্ছে রক্তের গ্রুপ যদি মিলে যাচ্ছে, যে যখন মানে উপস্থিত থাকে এটা কিন্তু কেউ আর কার্পণ্য চিন্তা করে না যে আমরা মানে রক্ত দিব কি দিব না। যারা রেড ক্রিসেন্টের সাথে জড়িত আছে তারা বলার সাথে সাথে রক্তদানের মধ্যে এত বড় একটা কাজের মধ্যে খুব উৎফুল্ল ভাবে তারা মানে এখানে এক ধরনের আমরা বলবো আত্মতুষ্টি কাজ করে, তাদের ভেতরে কাজ করে এবং এটা একটা অন্যের মধ্যে ছড়িয়ে দেয়।